যার কারণে গোটা দেশের রাজনীতিতে তোলপাড় সেই নারীর পরিচয় জানলে আপনিও অবাক হবেন। এছাড়া সম্প্রতি গুম নিয়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত সেনাবাহিনীর এক কর্মকর্তার হৃদয় বিদারক বর্ণনা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সুন্দরবন থেকে দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ঢাকার নিকটবর্তী নদীর তীরে রেখে দেওয়া হতো। ট্রলারটা সেখানেই থাকতো। গুম করা মানুষদের এখানেই আনা হতো। রাতের অন্ধকারে ট্রলার নদীর বুক চিরে এগুতো। নদীর নিস্তব্ধতা ভাঙত সেই আওয়াজে। তখনই পার্সেল বা প্যাকেট তারা যে নামই বলুক তাকে প্রস্তুত করা হতো। ব্যক্তির পায়ের সাথে সিমেন্টের ব্যাগ বেঁধে দেওয়া হতো। সিমেন্টের ব্যাগ দুটো সহ তাকে ট্রলারটির কিনারে দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হতো। অফিসাররা নির্দেশ দিতেন অথবা নিজেরাই কাজ করতেন। নলের সামনে বালিশ দিয়ে মাথায় 1 বা 2 রাউন্ড গুলি। ঠিক এর কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ ধারালো ছুরি দিয়ে পেটটা কেটে চিরে দিত। তারপর পায়ের সাথে বেঁধে রাখা সিমেন্টের ব্যাগ নিয়ে তাকে পানিতে ছেড়ে দেওয়া হতো। মাথায় গুলি, পেট কাটা, পায়ে বাঁধা সিমেন্টের ব্যাগ। এভাবেই নিঃশব্দে আওয়ামী বিরোধী হতভাগা মানুষটা নদীর গভীরে হারিয়ে যেত। ব্যাস, মিশন শেষ। এভাবেই গুমের এক একটা সাবজেক্ট শেষ করতেন খুনি জিয়াউল আহসান এবং তার ফোর্স। এটা একটা সংস্কৃতি ছিল। জিয়াউল একাই হাতে মেরেছেন হাজার খানেক, কিন্তু পুরো প্রক্রিয়াতে ছিল চাকরি করা আরও অনেকেই। এরা কি শুধুই চাকরির জন্য এগুলো করেছে? এটা কি ডিফেন্স অফিসারদের কাজ ছিল? গুমের শেষ পরিণতির এমন নৃশংস কাহিনী আপনার মনটাকে হয়তো নাড়া দিয়েছে। রক্তখেকু হাসিনা এবং তার বাহিনী কতটাই না উন্মাদ ছিল। তবে সব কিছুর একটা শেষ আছে। সেই শেষটা যেন হতে যাচ্ছে একটা রহস্যময় নারীর হাত ধরে, যেই নারী গুমের সাথে জড়িত অফিসারদের আতঙ্কের নাম। চলুন এই রহস্যময় নারীসহ আরও বিস্তারিত ঘটনা জেনে আসি। গুম কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যা করেছেন বা যা করছেন সেটা এক কথায় দুর্দান্ত। র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, মিলিটারি, জুডিশিয়ারি, রাষ্ট্রের এমন কোনো পাওয়ারফুল দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিকটিমদের বয়ান ও প্রমাণসহ অভিযোগ হাজির করেন নাই। সবশেষ ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ পাওয়ারফুল বেশ কয়েকজন আর্মি অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার পেছনের মাস্টারমাইন্ড এই নারী। নাবিলা ইদ্রিস প্রথম আলোচনায় আসেন ডিজিএফআইয়ের তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের বহুশী প্রশংসা করেছিলেন। প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন, নাবিলা ইদ্রিস একজন বিশাল সাহসী নারী। তার কারণেই গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে। নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজের সামনে এনেছেন তিনি। নির্যাতিত ব্যক্তিদের সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে এনে লিখেছেন, আমরা প্রতিনিয়ত ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায়ই এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে ক্ষত তৈরি করে। কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়। কখনো কোনো প্রহরী থেকে, কখনো কোনো অফিসার থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত ভোলেন না। নাবিলা বলেন, একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চুটে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে দুটো লাঠি ভেঙে ফেলে, পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যায়। নির্যাতন এতটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা 2 নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর থেকে চলে যান। যদিও তিনি অর্ধচেতন ছিলেন, সেই দুজনের কান্নার দৃশ্যটি তবু তার মনে গেঁথে আছে। আরেকজন বন্দী আমাকে বলেছিলেন, এক রাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন। তার সুরেলা তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকে। অতঃপর ক্ষমা চাইতে চাইতে বলে, আমি জানি আপনারা নির্দোষ, কিন্তু আমি কিছুই করতে পারছি না। পরবর্তীতে যখন বন্দীকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে আবার ফেরত আনা হয়, তখন সেই প্রহরী আবেগ আপ্লুত হয়ে বলেন, আপনি বেঁচে আছেন? আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে, তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য কান্না করেছি। একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার অ্যাক্টিভ রাজনীতিবিদ কর্মীদের তালিকা তৈরি করার জন্য। পরে যখন তিনি জানতে পারলেন সেই তালিকার প্রতিটি মানুষকে শহীদ করা হবে, তখন তিনি প্রচণ্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক। কিন্তু এসব বন্দিশালার কিছু ভিকটিম আমাদের বলে, নিষ্ঠুর প্রহরী বহু ছিল, কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম। প্রথমে ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক ছিল, কারণ রেশন তো নির্দিষ্ট, তাহলে অতিরিক্ত খাবার কোথা থেকে আসে?
কিছু সাক্ষ্য নেওয়ার পরে বুঝতে পারি সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দীদের দিয়ে দিত। হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চেয়েছে, এরকম নীরব প্রায়শ্চিত্ত করেছে। নাবিলা বলেন, এই প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। একজন জুনিয়র অফিসারকে একবার জিজ্ঞেস করা হয়, আপনি কি হত্যা করেছেন? তিনি ইতস্ত হয়ে বলেন, দুজনকে করতে হয়েছে আর 4 জনকে হতে দেখেছি। তাকে জিজ্ঞেস করা হয়, এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন কি করেছেন সেই টাকা? তিনি বলেন, গ্রামের মসজিদে দান করে দিয়েছি। নাবিলা বলেন, তার উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে। প্রায়শ্চিত্ত করতে হলে এভাবে হবে না, কারণ এটা বান্দার হক। তাই ভিকটিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়লেও কাজ হবে না। নাবিলা বলেন, প্রায়শ্চিত্ত যদি করতেই হয় তাহলে এসব কাজের সাথে জড়িতদের নাম বলেন, তাদের বিচারের আওতায় আনতে গুম কমিশনের সহযোগিতার কথাও বলেন নাবিলা আরেকটা বড় কাজ করেছেন। কোন দলের কোন সংগঠনের কতজন গুমের শিকার হয়েছেন তাদের তালিকা তুলে ধরেছেন, যেখানে দেখা গেছে ছাত্রদল, যুবদল, উলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল এবং জাতীয়তাবাদী দল সব মিলিয়ে গুমের পরিমাণ মাত্র 37%। আর একটি মাত্র ছাত্র সংগঠন ছাত্র শিবির থেকেই গুমের পরিমাণ 31%। জামায়াত সহ ধরলে যা বিএনপির থেকেও বেশি। অথচ বিএনপি ছাত্রদল বলে বেড়ায় শিবির নাকি গুপ্ত সংগঠন, যার কারণে শেখ হাসিনার আমলে হওয়া গুমের মতো একটা রহস্যময় ঘটনা ফাঁস করেছে সেই নাবিলা ইদ্রিস আসলে কেই বা তার পরিচয়। 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের সময়ে গুম হওয়ার ঘটনার বিচারে ওই বছরের 27 আগস্ট যে 5 সদস্যের গুম কমিশন গঠন করা হয় তারই একজন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। ডক্টর নাবিলা ইদ্রিস পড়াশোনা করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, পরে শিক্ষক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। নাবিলা ইদ্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন। তবে সাহসী এই নারীকে এর আগে প্রশাসনে শিবির ঢুকানোর ব্লেম দিয়ে সচিবালয়ে ঢোকার অনেক নিষেধাজ্ঞাই জারি করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ। সে সময় চিঠি দিয়ে গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফি সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের অ্যাপিয়াস নিয়োগের অভিযোগ তুলেছিলেন তিনি। অথচ 24-এর 3 আগস্ট এক দফা ঘোষণার সময়েও আসিফের ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকা লোকটাই রাফি সালমান রিফাত। আর আন্দোলনের সময় পুরো পরিবারকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা আসিফদের নিজ বাড়িতে আশ্রয় দেওয়া নারী হলো নাবিলা ইদ্রিস। আসিফের এই চিঠি প্রকাশ পাওয়ার পর অনেকেই বিশ্বাস করে বিএনপির লোকেরা নাবিলা ইদ্রিসকে জামায়াত শিবির বলে আখ্যা দিয়েছিল। অথচ আজ সেই নাবিলার সাহসী কাজের জন্যই তারা প্রশংসা করতে বাধ্য হচ্ছে। নাবিলারা এভাবেই নিজেদের প্রমাণ করে, জামায়াত শিবিররা এভাবেই কাজ করে, কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরে। প্রিয় দর্শক, নাবিলা ইদ্রিসকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।